হ্যালো ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আমরা গ্যাস্ট্রাইটিস নিয়ে ডিসকাশন করছিলাম। আগের দিন হোয়াট ইজ গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রাইটিসের কারণ কি, তার রিস্ক ফ্যাক্টর, তার সিমটম এবং কোন মেডিকেল ইমার্জেন্সিতে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আসি কমপ্লিকেশন নিয়ে। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ গ্যাস্ট্রাইটিস থেকে কিন্তু স্টোমাক আলসার এবং স্টোমাক ব্লিডিং, টু ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন ইজ দ্য স্টোমাক আলসার অর পেপটিক আলসার। সেটা মেবি গ্যাস্ট্রিক আলসার অর মেবি ডিউটেনাল আলসার ডেভেলপ করতে পারে এবং স্টোমাক থেকে ব্লিডিং হতে পারে বা স্টোমাক থেকে রক্ত বার হতে পারে এবং সেটা বমির মাধ্যমে বা ভমিটিংয়ের মাধ্যমে উপরে আসতে পারে। যদি মুখ দিয়ে বার হয় সেটা দ্যাট ইজ কল হিমোপ্টাইসিস। এবং অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস থেকে পরবর্তীকালে কিন্তু ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারে এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিস বেশ কিছু ক্ষেত্রে বা একটা রিস্ক কিন্তু থেকেই যায়। গ্যাস্ট্রিক কার্সিনোমা বা পাকস্থলীতে ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু একটা থেকেই যায়, কারণ এক্সট্রিমলি থিনিং স্টোমাকের যে দেওয়াল বা ওয়াল লাইনিংগুলো সেগুলো কিন্তু এক্সট্রিমলি থিন হতে থাকে। এরপর আসি হোয়াট আর দ্য ডায়াগনোসিস। আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ফার্স্ট অফ অল পেশেন্টের তার মেডিকেল হিস্ট্রি নেওয়া এবং তার সঙ্গে পারফর্মিং দ্য এক্সাম, একটা ফিজিক্যাল এক্সামিনেশন করা এবং এই এক্সামিনেশন এবং মেডিকেল হিস্ট্রি নেওয়ার পরে তারপরে বেশ কিছু ব্লাড টেস্ট আছে, রেকমেন্ডেড টেস্ট আছে, সেই টেস্টগুলো এক এক করে করা। যেমন হচ্ছে টেস্ট ফর হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি যদি ইনফেকশন থাকে তাহলে কিন্তু যেমন স্টুল টেস্ট এবং ব্রেথ টেস্ট এগুলো করা এবং সেই ব্যাকটেরিয়াম হেলিকোব্যাক্টার পাইলোরি সেটা স্টুলে আছে কিনা বা স্টুল কালচার করলে বোঝা যায় সেটা কোনো ইনফেকশন আছে কিনা। এবং ব্রেথ টেস্টটা কী করে করা হয়? ব্রেথ টেস্টটা করা হয় একটা স্মল গ্লাস অফ ক্লিয়ার অ্যান্ড টেস্টলেস ওয়াটার, এক গ্লাস জল যার কোনো টেস্ট নেই এবং ক্লিয়ার ওয়াটার দেওয়া হয় এবং তাতে বেশ কিছু রেডিও অ্যাক্টিভ কার্বন দেওয়া হয়। কার্বন মিশিয়ে জলটা পেশেন্টকে পান করানো হয় এবং এই যখন রেডিও অ্যাক্টিভ কার্বন যখন স্টোমাকের যে জুস স্টোমাকে যখন যায়, এই স্টোমাকে গিয়ে এগুলাকে ব্রেকডাউন করে, রেডিও অ্যাক্টিভ কার্বনগুলো ব্রেকডাউন করে এবং সেগুলা পরবর্তীকালে তার যে ব্রেথ স্যাম্পেল সেটা আবার ফের একটা ব্যাগে কালেক্ট করা হয় এবং কালেক্ট করার পরে দেখা যায় যে ওই রেডিও অ্যাক্টিভ কার্বনগুলো এতে প্রেজেন্ট আছে। তাহলেই বোঝা যায় যে রেডিও অ্যাক্টিভ কার্বনগুলো থেকে বোঝা যায় যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন বডিতে আছে। এরপর আসি ইউজিং অফ দ্য স্কোপ অর এক্সামিন অন ইউর ডাইজেস্টিভ সিস্টেম, দ্যাট ইজ কল এন্ডোস্কোপি অর আপার জিআই, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি। একটা স্মল ক্যামেরা ফ্লেক্সিবল টিউব ইকুইপমেন্ট যার বা এন্ডোস্কোপ গলা এবং থ্রোট এবং তারপরে ইসোফেগাস এবং স্টোমাক এবং ইন্টেস্টিনের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় এবং করিয়ে দেখা যায় যে কোনো সাইন অফ ইনফ্লামেশন আছে কিনা বা কোনো ঘা সেখানে হয়ে গেছে কিনা, ডেভেলপ করেছে কিনা এবং পেশেন্টের মেডিকেল হিস্ট্রি তার সঙ্গে নেওয়া হয়। যদি এই টাইপের কোনো ড্যামেজ টিস্যু বা ঘা থাকে তো সেখান থেকে সেই টিস্যুটা নিয়ে ফার্স্টে একটা বায়োপসি করা হয় এবং বায়োপসি করে কোনো হেলিকোব্যাক্টার পাইলোরির যে ছাঁচ সেটা পরীক্ষা করা হয় এবং যদি স্টোমাক কার্সিনোমা বা থাকে সেটাও কিন্তু বায়োপসির মাধ্যমে ধরা যায় বা ডায়াগনোসিস করা হয়। এরপর আসি এক্স-রে অন ইউর আপার ডাইজেস্টিভ সিস্টেম। এক্স-রে অন দ্য আপার ডাইজেস্টিভ সিস্টেম সেটা কি? বেরিয়াম সোয়ালো। হোয়াট আর দ্য বেরিয়াম সোয়ালো, যেটা হচ্ছে আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিরিজের একটা এক্স-রে যাতে ইসোফেগাস, স্টোমাক এবং স্মল ইন্টেস্টিন এই সব কিছু আসে এবং তাতে কি করা হয়? সোয়ালো এ হোয়াইট মেটালিক লিকুইড, একটা লিকুইড পেশেন্টকে খাওয়ানো হয়, সাদা হোয়াইট মেটালিক একটা ফ্লুইড কন্টেনিং দ্য বেরিয়াম এবং কোর্স এবং সেটা দিয়ে কোনো ইনফেকশন বা বডিতে আছে কিনা বা হেলিকোব্যাক্টার পাইলোরির কোনো ইনফেকশন আছে কিনা সেটা জাজ করা হয়। এগুলো ছাড়াও বিভিন্ন যে হিমাটোলজিক্যাল টেস্ট যেগুলো আছে বডিতে অ্যাকিউট ইনফেকশনের জন্য, যেমন সিরিঅ্যাক্টিভ প্রোটিন এবং সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, তার মধ্যে ইএসআর এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এগুলো দিয়ে জাজ করা হয় বডিতে কোনো ইনফেকশন হচ্ছে কিনা। এবার লাইফস্টাইল অ্যান্ড হোম রিমেডি কী কী আছে, কী করে আমরা ম্যানেজ করব এই প্রবলেমটাকে বা এই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসকে। যদি কোনো ট্রিগারিং ফ্যাক্টর থাকে সেই ট্রিগারিং ফ্যাক্টরকে অ্যাভয়েড করা, লাইক অ্যাজ দ্য অ্যাভয়েড অ্যালকোহল। যদি কোনো অ্যালকোহল কনজিউমার হয় তাহলে
অ্যালকোহলকে কমপ্লিটলি বাদ দেওয়া বা কমিয়ে দেওয়া, কারণ অ্যালকোহল স্টোমাকে যে লাইনিং আছে সেইগুলোকে ইরিটেশন করে এবং সেগুলো আস্তে আস্তে ডিকেড করতে বা ক্ষয়ে যেতে সাহায্য করে। তো এর ফলে কিন্তু সেখানে অটোমেটিক্যালি একটা ঘা বা পেপটিক আলসার ডেভেলপ করতে পারে, বা গ্যাস্ট্রাইটিস তো অবভিয়াসলি ডেভেলপ করেই। কনসিডার দ্য সুইচিং অন পেন রিলিফ, বিভিন্ন টাইপের যে পেন রিলিফ, এই বদভ্যাসটাকে আমাদেরকে কাটানো, যেমন কথায় কথায় অ্যালোপ্যাথি ওষুধ না খাওয়া এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই কোনো ওষুধ নিজেরা ফার্মেসিতে গিয়ে না খাওয়া, বা ফার্মেসি তাদেরকে গিয়ে বলা আমার যন্ত্রণা হচ্ছে আমাকে একটা ওষুধ দিন। বিভিন্ন টাইপের যে পেন কিলার আছে, বিশেষ করে আইবুপ্রোফেন এবং অ্যাসপিরিন টাইপ অফ বা এনএসডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এই গ্রুপ অফ ড্রাগগুলোর যদি খুব বেশি ইউজ করা থাকে পরবর্তীকালে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা স্টোমাক ব্লিডিং অথবা পেপটিক আলসার এবং ইভেন স্টোমাক কার্সিনোমা বা পাকস্থলীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং তার সঙ্গে রেড মিট খাবার দাবার একটু বাদ দেওয়া, প্লেন্টি অফ ফ্লুইড, প্রপারলি জল পান করা, 4 থেকে 5 লিটার প্রতিদিন জল খাওয়া, গ্রিন ভেজিটেবল, ফ্রুট, ফল এবং সবুজ শাকসবজি খাওয়া, রেড মিট অ্যাভয়েড করা এবং রেগুলার এক্সারসাইজ করা, প্রপারলি রেগুলার এক্সারসাইজ করা, অ্যাটলিস্ট 30 মিনিটস এভরিডে এক্সারসাইজ করা, এবং বিভিন্ন টাইপের যে স্মোক বা ইরিটেন্ট সাবস্টেন্স, অ্যালকোহল, স্মোক, এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করা। এই ছিল আমাদের আজকের বিষয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।